আগের পর্বটি না দেখে থাকলে আপনাদের সকলকে অনুরোধ করব দয়া করে আগের পর্বটি দেখে নেবেন, তাহলে এই অংশটি আপনাদের বুঝতে সুবিধে হবে। লিংক তলায় ডেসক্রিপশানে দেওয়া আছে। আগের পর্বে আমরা দেখেছিলাম একটি অত্যন্ত সুন্দর গ্রাম যার নাম কুলেঘাটা। সেই গ্রামের মানুষরা অত্যন্ত সুখে শান্তিতে ও আনন্দের সাথে জীবন কাটাত, কিন্তু হঠাৎ একটা চোরের উপদ্রবে তাদের জীবন বিপন্ন হয়ে ওঠে। কোনো কিছুই সেই চোরের হাত থেকে বাঁচানো যেত না, সবই সে চুরি করে নিত। অনেক চেষ্টা করার পরেও গ্রামের বাসিন্দারা তাকে ধরতে পারছিল না, কিন্তু একদিন একটা গ্রামবাসীর পাতা ফাঁদে সেই চোরটা ধরা পড়ে। অমনি পরের দিন প্রত্যেকে সেই চোরটার ওপর তাদের রাগ উগরে দেয়, ফলে সেই চোরটা ওখানেই মারা যায়। আর গ্রামের কয়েকজন তার দেহটা গ্রামেরই পেছনের একটি ফাঁকা জায়গায় গিয়ে ফেলে আসে। তার কিছুদিন পর থেকেই গ্রামে একটা উৎপাত শুরু হয়। মানুষজন বিভিন্ন রকম কালো পশু দেখতে শুরু করে, আর যেই সেই পশু দেখে সেই তারপর খুবই ভয়ঙ্করভাবে মারা যায়। এরপর গ্রামের লোকেরা গ্রামের কালী মন্দিরের পুরোহিতের কাছে যায়। উনি মায়ের মন্ত্রপুত জল গ্রামের সব জায়গায় ছেটাতে বলেন, এবং তাতে বেশ কিছুদিন গ্রামে আর কোনো ঘটনা ঘটে না। কিন্তু হঠাৎ একদিন রাতে বাড়ি ফেরার পথে গ্রামের পুরোহিতের ওপর কে যেন আক্রমণ করে। ওই রাতে পুরোহিতের চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে কয়েকজন ছুটে আসে, আর এখানে এসে দেখে পুরোহিত ওখানে মাটিতে পড়ে আছে, আর তার বুকে একটা বড় আঁচড়ের দাগ, যেখান থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়ছে। তারা তাড়াতাড়ি পুরোহিতকে তুলে তাদের বাড়িতে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে পুরোহিতের জ্ঞান ফিরে আসে। কেউ একজন পুরোহিতের বুকের ঘায়ের ওপর ওষুধ লাগিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। আমি এখানে। পুরোহিত মশাই, এই রাতে আপনার চিৎকার শুনে এরা সবাই ছুটে যায়, আর গিয়ে দেখে সামনের রাস্তার উপর আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর আপনার বুকে একটা বড় ক্ষত, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আচ্ছা, কি হয়েছিল পুরোহিত মশাই? শেষ হয়নি, সে এখনো আছে, এখনো এই গ্রামেই আছে। সে আছে মানে? আপনি কার কথা বলছেন? আপনি কি ওই ওই আত্মাটার কথা বলছেন? হ্যাঁ, আমি তখন মন্দিরের পুজো শেষ করে মন্দির বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি। সামনের এই রাস্তাটার মুখে আসতেই শুনতে পেলাম কেউ যেন আমায় ডাকছে। আমি থেমে গিয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ মনে হলো যে
কিছু একটা পেছন থেকে আমার দিকে এগিয়ে আসছে। সাথে সাথে আমি পেছনে ফিরতে দেখি এক ভয়ঙ্কর আকৃতি, ভয়ানক ও বিকট তার চেহারা, অত্যন্ত দ্রুত গতিতে আমার দিকেই এগিয়ে আসছে। ওই দৃশ্য দেখে আমি তখন প্রচণ্ড ভয় পেয়ে যাই। সামনে আসতেই ওই আকৃতিটা আমার বুকে একটা আঁচড় দিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় চিৎকার করে আমি ওখানেই নিচে পড়ে যাই। এরপর সে আমায় পুরোপুরি শেষ করার আগে শরীরের সবটুকু শক্তি ও সাহস জুগিয়ে মহাকালীকে মন্ত্র জপ করতে লাগলাম। যা 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 তারপর অত্যন্ত যন্ত্রণা আর কষ্টে আমি ওখানেই জ্ঞান হারাই। আমারই ভুল, আমি বুঝতে পারিনি যে ওই আত্মা এতটা শক্তিশালী হবে। কোনো সাধারণ উপায় ওকে শেষ করা যাবে না। তাহলে তাহলে পুরোহিত মশাই, ওই আত্মার থেকে আমরা গ্রামবাসীরা বাঁচব কি করে? সেটা আমারও জানা নেই। ওটা এখন আর কোনো সাধারণ আত্মা বলে মনে হচ্ছে না। ওটা একটা পিশাচ হয়ে গেছে, আর আমার ক্ষমতা নেই ওরম একটা ভয়ঙ্কর পিশাচকে একেবারে শেষ করার। তোমরা এখন মা কালীকে ডাকো, উনি একমাত্র তোমাদেরকে রক্ষা করতে পারে। হঠাৎ কাছে গোড়ায় কোথাও থেকে একজন মহিলার চিৎকার ভেসে এলো। সেই চিৎকার শুনে ঘরের সবাই বেশ ভয় পেয়ে উঠেছে। কি হলো? কেউ মনে হয় বিপদে পড়েছে। আমাদের সবার একবার গিয়ে দেখা উচিত। হ্যাঁ, সে তো অবশ্যই। আমি বলছি কি, সবাই চলে গেলে পুরোহিত মশাই তো এখানে একা থাকবেন। তাই বরং আমি না হয় এখানেই থাকি, আর আমার সঙ্গে আরও 2-3 জন থাকুক এখানে। হ্যাঁ, না না, আমিও যাব না, আমিও এখানেই থাকব। আমরা কেউ এখন বাইরে বেরোবো না। বাইরে বেরোলেই যদি ওই আত্মা আমাদের মেরে ফেলে তখন? হ্যাঁ ঠিকই, আমরা কেউই এখন এখান থেকে বেরোবো না। বলা যায় না, ওই আত্মা হয়তো এখন আশেপাশেই আছে। বিশু যেই দেখল যে ঘরের দরজাটা খোলা, অমনি সে তাড়াতাড়ি গিয়ে দরজাটা দিয়ে দিল। কাল সকাল না হওয়া অবধি এই ঘর থেকে বেরোনো যাবে না। বিশু, আজ রাত্রিটা আমরা তোমার বাড়িতেই থাকব। নিশ্চয়ই ওই আত্মাটা এসেছে। এবার এবার কি হবে? আমাদের সবাইকে ও মেরে ফেলবে। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন পুরোহিত মশাই। আস্তে আস্তে আওয়াজটা বন্ধ হয়ে গেল। চারিদিকে এখন শুধু
ভয়ের পরিবেশ। কেউ মুখ থেকে কোনো শব্দ বার করছে না, সবাই শুধু চুপচাপ সকাল হওয়ার অপেক্ষা করছে। এরম করেই আস্তে আস্তে সারা রাতটা কাটল। পরের দিন ভোর হতে না হতেই সবাই ছুটল এটা দেখতে যে আগের দিন রাতে ওই আওয়াজটা কোথা থেকে এসছিল, শুধুমাত্র পুরোহিত বাদে। তারপর জানা গেল যে গ্রামের একটু পশ্চিম দিকে মদন গোয়ালার বউকেই কাল রাতে ওই আত্মা। কি হয়ে গেল? আমার বউটাকে মেরে ফেলল গো। আহা মদন, কেঁদো না, মনকে শান্ত করো। জানি খুবই দুঃখের ঘটনা, কিন্তু আর তো কিছু করার নেই। যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। তবে কাল রাতে বৌমা কি বাড়ির বাইরে কোনো কারণে বেরিয়েছিল? কাল রাতে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর হঠাৎ দেখি গোয়ালে গরুগুলো জোরে জোরে ডাকছে। তা আমার চোখে তখন সবে ঘুম এসেছে, তাই আমি বউকে বললাম যে তুমি গিয়ে একটু দেখে এসো। ও সাথে সাথে উঠে গোয়ালের দিকে গেল। হঠাৎ ওর চিৎকার শুনে আমি তড়িঘড়ি উঠে বাইরে বেরিয়ে গোয়ালে এসে দেখি ও ওখানে নেই। তারপর খেয়াল করি গোয়ালের সামনে থেকে রক্তের দাগ পিছনের ঝোপঝাড় অবধি গেছে। আমি ওই ঝোপঝাড়ের কাছে গিয়ে দেখি ওখানেই ওর আধ খাওয়া দেহটা পড়ে রয়েছে, শরীরের অর্ধেকটা নেই। কিভাবে মেরে ফেলেছে আমার বউটাকে! গ্রামে কোনো বাঘ ঢুকেছে কিনা কে জানে। তারপর তারা চাদরটা সরিয়ে দেখল, সত্যি দেহটার অর্ধেকটা যেন তার শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কোনো হিংস্র পশু অর্ধেক শরীরটা খেয়ে নিয়েছে। কি নৃশংস, ভয়ঙ্কর ও গা শিউরে ওঠার মতো দৃশ্য। আর কেউ না জানলেও এরা জানে যে এই কাজ কোনো বাঘ বা হিংস্র পশুর নয়, বরং এই কাজ ওই আত্মার। তারপর এরা সবাইকে সত্যিটা জানালো, আর সেটা শুনে ওখানে উপস্থিত প্রত্যেকে ভয়তে যেন স্তব্ধ। তারপর তাড়াতাড়ি মৃতদেহটার সৎকার করা হয়। এরপর থেকে শুরু হলো আবারও সেই ভয়ানক তাণ্ডব। রাতে কেউ আর ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। আবারও গোটা গ্রাম এখন রাতের বেলায় ঘরবন্দি। যদিও বা কারুর কাছ থেকে বাড়ি ফিরতে ভুল করেও একটু রাত হয়ে যেত, তাহলে সেই আত্মা তাদেরকেও পরের দিন তাদের দেহটাও পাওয়া যেত ঠিক ওই একই রকম অর্ধেক খাওয়া অবস্থায়।
এরম করেই একদিন রাতে গ্রামের মাঝে হরেনের আতপাগল ভাইটা হঠাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। গোপাল, 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 কোথায় গেলি? এই ছেলেটাকে নিয়ে আমার এক জ্বালা হয়েছে। বেশ ঘরের মধ্যে আটকে রেখেছিলাম, হঠাৎ দরজাটা বেকায়দায় খুলে দৌড় লাগালো। এখন এই সময় কোথায় যে খুঁজি, তার উপর নিজেরও তো ভয় লাগছে। ওকে খুঁজতে গিয়ে আমরাই না আবার প্রাণ হারাই। হঠাৎ বাড়ির পেছন দিক থেকে কিরকম একটা আওয়াজ আসে। ওই শুনে হরেন আর তার বউ তাড়াতাড়ি বাড়ির পেছন দিকে যায়। কিন্তু পেছনে এসে তারা দেখল এরম দৃশ্য নিজের চোখের সামনে দেখে অত্যন্ত ভয়ে, আতঙ্কে আর কষ্টে ওরা ওখানেই জ্ঞান হারায়। এইভাবে প্রতিদিন গ্রামের কাউকে না কাউকেই ওই আত্মাটা মেরে ফেলতে থাকে। প্রতিদিন সকালেই এখানে ওখানে গ্রামের মানুষের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আস্তে আস্তে গ্রামটা ফাঁকা হতে থাকে। গ্রামটা যেন এখন একটা শ্মশানে পরিণত হয়েছে। একদিন রাতে হরেনবাবু তার ঘরে শুয়ে আছে, কিন্তু ভয়েতে তার ঘুম আসছে না। চোখ খুলে ঘরের চারিদিক ভালো করে দেখছেন তিনি। এই ভয়েতে হয়তো এখনই দেখবেন যে ঘরের কোনো কোণায় ওই আত্মাটা মানে পিশাচটা দাঁড়িয়ে আছে। হঠাৎ তখনই দমকা হাওয়ায় ঘরের জানলাটা দম করে খুলে গেল। তাড়াতাড়ি উঠে হারানবাবু জানলার কাছে যায় সেটিকে বন্ধ করতে, কিন্তু জানলার কাছে এসে হারানবাবু আরও ভয় পেয়ে গেল। তার কারণ হারানবাবু দেখল তার বাড়ির সামনের একটা তাল গাছে ওই পিশাচটা হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। না আর না, এই গ্রামে তো কোনো তান্ত্রিক নেই। কালকেই পাশের গায়ের ওই ভবানন্দ তান্ত্রিকের কাছে যেতে হবে। উনি যদি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। আর ঘরে লুকিয়ে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। এরপর হারানবাবু গ্রামের আরও কয়েকজনকে সাথে নিয়ে পাশের গ্রামের ভবানন্দ তান্ত্রিকের কাছে আসেন।
তারপর তারা সব ঘটনা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তান্ত্রিককে বুঝিয়ে বলে। বুঝলাম, এতে দোষ তোমাদেরই, তোমরা পাপ করেছ। হ্যাঁ, এটা ঠিক যে ওই চোরটার জন্য তোমাদের অনেক জ্বালাতন সহ্য করতে হয়েছে, তোমাদের অনেক ক্ষতিও হয়ে গেছে, কিন্তু একজনকে মেরে ফেলার অধিকার আমাদের কারুর নেই, তাও আবার ওরমভাবে। এখন সে তো তার বদলা নেবেই। বাবা, আমরা জানি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, তার জন্য আমরা অনুতপ্ত, কিন্তু এখন আপনি আমাদের গ্রামটাকে বাঁচিয়ে দিন বাবা। আপনি পারেন ওই আত্মার হাত থেকে আমাদেরকে বাঁচাতে। ও তো অনেকজনকেই মেরে ফেলেছে, আর বাদবাকি সবাইকে মেরে ফেললে যে গ্রামটাই পুরো শেষ হয়ে যাবে। আপনি কিছু একটা করুন। এখন তোমাদের মুখে যা শুনছি তাতে এটা বুঝতে পারছি যে ওই আত্মা এতদিনে ভালোই শক্তি সঞ্চয় করেছে। এত সহজে ওকে শেষ করা যাবে না। আমাদের সামনের অমাবস্যা অবধি অপেক্ষা করতে হবে। ওই দিন দেখি আমি কি করতে পারি। সামনের অমাবস্যা মানে তো এখনো কয়েকটা দিন বাবা, তার মধ্যেই তো ওই আত্মা আমাদের সবাইকে শেষ করে দেবে। এছাড়া কোনো উপায় নেই। এরম ভয়ানক ও শক্তিশালী আত্মাদের অমাবস্যা ছাড়া ধ্বংস করা সম্ভব নয়, কারণ একমাত্র অমাবস্যার দিনই এদের শক্তি পূর্ণরূপে পৌঁছায়, আর তখনই এদের ধ্বংস করা সম্ভব। তোমরা এই কটা দিন যতটা পারো সাবধানে থেকো, ভগবানকে ডাকো, তারপর অমাবস্যার দিন আমি দেখছি। অমাবস্যা আসার আগের কয়েকটা দিন যেন সত্যি ওই আত্মা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। মানুষজন ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে লুকিয়ে বসে থাকলেও এখন ওই আত্মা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদেরকেও মেরে ফেলতে লাগলো। দেখতে দেখতে প্রায় পুরো গ্রামটা এখন ফাঁকা হয়ে এসেছে। এমনকি হারানবাবু আর নিমাইবাবুও ওই আত্মার হাত থেকে নিস্তার পেল না। বেঁচে থাকা কয়েকজনের মধ্যেই একজন হলেন গ্রামের পুরোহিত। এরপর তিনিও ছুটে গেলেন ওই তান্ত্রিকের কাছে। কিন্তু ওখানে গিয়ে পুরোহিত দেখলেন তান্ত্রিক খুবই অসুস্থ। তিনি ঠিকঠাকভাবে উঠেও বসতে পারছেন না। হঠাৎ করে শরীরটা এতটা খারাপ হয়ে গেল যে আমি উঠে পর্যন্ত বসতে পারছি না। কিন্তু কালকেই তো অমাবস্যা, কালকেই যা করার করতে হবে, না হলে ওই আত্মাকে আর আটকানো যাবে না। তাই যা করার এখন তোমাকেই করতে হবে। কিন্তু আমি কি পারবো? পারতে তো হবেই, তাছাড়া আর কোনো উপায়ও নেই। এখন গ্রামের বাকি লোকেদের তোমাকেই বাঁচাতে হবে। আমি তোমায় সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছি যে কি কি করতে হবে, তুমি শুধু সেগুলোই করবে। আর এই কাজটা শুরুর আগে
নিজেকে মহাকালীকে মন্ত্র বলে বন্ধন করে নেবে। তাহলে পথে ওই আত্মা তোমার কাছে আসতে পারবে না। তবে সাবধান, কাজটা করার সময় কিন্তু ওই মন্ত্রের প্রভাব আর থাকবে না। তখন কিন্তু ওই আত্মা তোমাকে মেরে ফেলতেও একটুও সময় নেবে না। তাই যা করার খুব সাবধানে করবে। এবার শোনো, কালকে রাতে 11টার পর তুমি ঠিক ওই স্থানে যাবে যেখানে ওই আত্মার দেহটা ফেলা হয়েছিল। আর সেই স্থানে মন্ত্র পড়ে একটা গোলাকার রেখা বৃত্ত তৈরি করে তার ভিতর এই ক্রিয়াটা করবে। তবে ভুল করেও আত্মা পুরোপুরি শেষ না হওয়া অবধি ওই বৃত্তের বাইরেও পা রাখবে না। মনে রেখো। এবার শোনো কি করতে হবে। ঠিক আছে, আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব। এই বলে পুরোহিত ওখান থেকে চলে যান। পরের দিন অমাবস্যায় রাত ঠিক 11টার সময় পুরোহিত প্রথমে মহাকালীকে মন্ত্র বলে নিজেকে বন্ধন করে নেন, আর তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই জায়গাটার উদ্দেশ্যে যেখানে ওই চোরটার দেহটা ফেলা হয়েছিল। কিন্তু বাইরে বেরোতেই একটা আওয়াজ শুনে তিনি পিছনে তাকান আর দেখেন ওই পিশাচটা তার ঘরের চালেই বসে আছে। এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেও সেটা প্রকাশ করলেন না, নিজের ভেতরেই চেপে রাখলেন আর সোজা হেঁটে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ হাঁটার পর পুরোহিত এসে পৌঁছালো গ্রামের ওই পেছন দিকটায়। চারিপাশ অন্ধকার, ফাঁকা, মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে। অনেক দূর থেকে ডেকে উঠছে কয়েকটা কুকুর। ততক্ষণেই পুরোহিত মন্ত্র পড়ে একটা গোল রেখা কেটে তার মধ্যে আগুন জ্বালিয়ে তার ক্রিয়া শুরু করেছে আর জোরে জোরে মন্ত্র পড়ছে। বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে, কিন্তু তবুও সেরম কিছু হয়নি। চারিদিক একদম নিস্তব্ধ। দূরের থেকে ভেসে আসা শিয়াল আর কুকুরের ডাকও এখন আর শুনতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ পাশের কোথা থেকে একটা নর কঙ্কাল কিছুটা হাওয়ায় ভাসতে ভাসতে আর কিছুটা মাটিতে ঘেঁষড়ে ওই রেখার সামনে এসে ধপ করে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই ওই পিশাচরূপী আত্মাটা ওই কঙ্কালটার সামনে দৃশ্যমান হলো। না, ভয় পাবো না। এই কাজটা আমাকে সম্পূর্ণ করতেই হবে। আর তাছাড়াও আমি তো এখন এই রেখাটার মধ্যে রয়েছি, ও তো এখন আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই পুরোহিত সামনের কমণ্ডুলের থেকে জল নিয়ে মন্ত্র পড়ে ওই কঙ্কালটার দিকে ছুঁড়ে মারল।
এই দৃশ্য দেখে পুরোহিত একটু ভয় পেয়ে যায়, সাথে সে একটু স্বস্তিও পায় যে এবার আত্মাটা শেষ হয়ে যাবে। এই সব ভাবতে ভাবতে পুরোহিত পিছনে সরতে থাকে। হঠাৎ সে থেমে যায় আর নিচের দিকে তাকাতেই দেখে সে এখন ওই রেখাটার বাইরে। তবে ভুল করেও আত্মা পুরোপুরি শেষ না হওয়া অবধি ওই বৃত্তের বাইরেও পা রাখবে না, মনে রেখো। তারপর আত্মাটাও শেষ হয়ে যায় আর পুরোহিত আগুনে পুড়ে ওখানেই মারা যায়। সারা গ্রাম এখনোই পিশাচরূপী আত্মার হাত থেকে মুক্ত।